জ্বালানির ভোগান্তি চলছেই, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ, দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র আর প্রযুক্তিতে যুক্তরাজ্য, পাশে থাকবে জাইকা, জানিয়েছেন অর্থমন্ত্রী। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, কারসাজির অভিযোগ, সবজি ছাড়া প্রায় পণ্যের দামেই অস্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ছুটির দিনে রাজধানীর ফুয়েল পাম্পগুলোতে লম্বা লাইন, তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত গ্রাহকরা। সংকট নিরসনের অপেক্ষায় বন্ধের দিনেও ডিপো খোলা থাকায় পাম্প থেকে খালি হাতে ফিরতে হবে না গ্রাহকদের, প্রত্যাশা পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। তেল সংগ্রহে এমন লম্বা লাইন এখন রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিনের দৃশ্য। রোদ গরম উপেক্ষা করে এভাবেই তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে চালকদের। মধ্যরাত থেকেও অনেকে সিরিয়ালে দাঁড়িয়েছেন। তেল সংগ্রহে কোথাও কোথাও সময় লাগছে 8 থেকে 12 ঘন্টা। আজি সুপার মার্কেট হয়ে এই যে বাটারমের পিজির পিস দিয়া ঘুরে এই পর্যন্ত আসলাম। 4:30টায় লাইনে খাড়াইছিলাম। এখন বাজে 12:30টার উপরে, ফোন একটা বাজে গেছে। পরে হিসাব করলে 13 ঘন্টা, খাওয়া নাই দাওয়া নাই। চালকদের দাবি, এই ভোগান্তি নিরসনে যেন দ্রুত কার্যকর উদ্যোগ নেয় সরকার। কোম্পানিতে বা কোথাও চাকরি করে তার কিন্তু ডিউটি কতক্ষণ? 8 ঘন্টা। সরকারি চাকরির নিয়মও ঠিক তাই, গার্মেন্টসের নিয়মও ঠিক তাই, কিন্তু আমরা 8 ঘন্টা কি করতেছি? এই তেলের পিছনে ব্যয় করতেছি। সকাল 6টা থেকে আবার এই পর্যন্ত আসি, এখন কখন পাই বলতে পারি না। আমরা চাই যে সরকার যদি তেলের দাম বাড়ানোর হয় বাড়াক, কিন্তু আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য বিশেষ ফুয়েল পাস করার দাবিও তুলছেন অনেকে। বিশেষ করে কিছু প্রফেশন যারা আমরা সবসময় প্রায়োরিটি সার্ভিস দিয়ে থাকি, সেটা আমরা ডক্টররা আছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, এরকম দেশের যেগুলো স্টাবলিশড ফ্রন্টলাইনার, সরকারের দিক থেকে একটা নিয়ম নীতিমালার দিক থেকে প্রায়োরিটি দেওয়া উচিত যে এই ফ্রন্টলাইনার যারা দেশের জন্য সবসময় কাজ করে আসছে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এই সার্ভিসটা যেন বজায় রাখার নিমিত্তে তেল দেওয়া হয়, তারা যেন নিরবিচ্ছিন্ন সেবাটা দিতে পারে। আমরা যদি এখানে 1 ঘন্টাও এক্সট্রা সময় দিই, সে 1 ঘন্টা কিন্তু আমরা সে হসপিটাল আমাদের রোগীদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেবাটা দিতে পারি। শুক্র শনিবার বন্ধের দিনেও ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ চালু থাকায় দীর্ঘ ভোগান্তি হলেও অন্তত তেল নিয়ে ফিরতে পারবেন গ্রাহকরা, দাবি পাম্প সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পর্যাপ্ত সঠিক তথ্যের অভাব এবং সরকারের ব্যবস্থাপনার ঘাটতিতে দেশে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেলের সংকট। বিশ্লেষকরা বলছেন, সরকারের তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। জনভোগান্তি কমাতে সরকারের এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মনে করছেন তারা। বললেন, জ্বালানি তেল সংকটের পাশাপাশি সরকারকে ভোগাবে বিদ্যুতের অপরিমিত লোডশেডিং। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বন্দরে তেল নিয়ে জাহাজ ভেড়ার শব্দ শোনা যায়। সরকারও জানায় বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নেওয়ার লাইন আশপাশের এলাকা ছাড়িয়ে তৈরি করছে যানজট। অপেক্ষার প্রহর দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হয়। কখনো জ্বালানি তেল মেলে, আবার কখনো অপেক্ষা দীর্ঘতর হয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেল মজুদের তথ্য ও ব্যবস্থাপনার মধ্যে কোনো মিল নেই। ফলে আস্থাহীনতায় প্যানিক বাইং ও মজুত করার প্রবণতা কমছে না। আমদানি নির্ভরতা তো সংকট তৈরি করছে, এর ভিতর কোনো প্রশ্ন নাই, কারণ এটাই মূল কারণ আমাদের প্রাইমারি এনার্জি 62% উপরে আমরা আমদানি নির্ভর। কাজে আমদানি নির্ভরতা আমরা যদি কমাতে না পারি, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ডিসরাপশন হলে যে আমাদের ক্ষতি হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, সেটা থেকে আমরা বেরোতে পারবো না। রাষ্ট্রায়ত্ত যে পদ্মা, মেঘনা, যমুনার যে কয়েকটা কোম্পানি আছে, তারা কিন্তু মূলত আমদানি করে এনে মানুষের কাছে পৌঁছায় ডিস্ট্রিবিউশনতে। তারা কিন্তু দেখেন এখানে এতগুলো কোম্পানি, কয়েকটা কোম্পানি কাজ করছে, তারা নিজেরা নাকি প্রফিট করে, তাদের নাকি অনেক প্রফিট হয় এবং তারা নিজেরা অনেকভাবে মুনাফা নিজেরা ভাগ করে নেয়। আসলে এই সরকারের এই যে মুনাফা ভাগ করা বা তারা যে প্রফিট কথা বলছে, এটা কিন্তু মানে জনগণের ভোক্তাদের কাছ থেকে কিন্তু
টাকাটা নিয়ে কিন্তু তারা এগুলি করছে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। কারণ তারা উচিত ছিল যে দামে কিনে সেটা করে যখন যেটা হবে সেটাকে সামান্য করা। আমাদের মজুদ পরিস্থিতি সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আসছে না, এটা একটা। অন্যদিকে হচ্ছে যে এই যে তেল যতটুকু আছে আমাদের, সেটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আনইভেন হচ্ছে। মানে কোনো কোনো পেট্রোল পাম্প অনেক পাচ্ছে, কোনোটা হচ্ছে পাচ্ছেই না, বা হয়তো অন্যগুলোতে কম পাচ্ছে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে অযথা ভিড় বাড়ছে। জ্বালানি তেল সংকটের মধ্যেই ঘাটতি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। পর্যাপ্ত জ্বালানির সরবরাহ না থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে প্রায় 2000 মেগাওয়াট। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি সামাল দেয়া না গেলে শিল্প ও সেচ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ। তার কারণ আমাদের যে একটা মানে এই গ্যাস এবং এই ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট যে ম্যানুফ্যাকচারিং, সেটার একটা বড় অংশ কিন্তু আমাদের আরএমজি সেক্টর। হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা যে লিড টাইম আছে, সেই লিড টাইমের মধ্যে আমাদের এই পোশাকটা সরবরাহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় কিন্তু আসলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সেখানে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে, সামনে আরও হয়তো হবে যদি এরকমভাবে চলতে থাকে, এবং প্রকট আকার ধারণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মানে এই ঘাটতির। বেটার ম্যানেজমেন্ট, মার্কেট মনিটরিং এবং মানুষকে প্রপার মেসেজ দেওয়া যে আমরা পেট্রোল এবং অকটেন নিজেই প্রডিউস করি, অকটেনের একটা অংশ আমদানি করি, কাজে এই সংকটটা হওয়ার কথা না। অন্যদিকে আমাদের যে সংকট সেটা হচ্ছে এলএনজি, ডিজেল, এগুলো এক্সপেন্সিভ প্রাইসে কিনতে হচ্ছে, যে কারণে সরকারের ভর্তুকি বেড়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সোর্স থেকে অ্যাডিশনাল ফান্ডিংয়ের চেষ্টা করছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি খাতে যেমন ভর্তুকি মাত্রাতিরিক্তভাবে বাড়বে এই অর্থবছর শেষে, একইভাবে বিদ্যুৎ খাতে যে গত বছর যে রাজস্ব ঘাটতি ছিল সেটা আরও অনেক বাড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কার্যকর রেশনিং ব্যবস্থা এবং ভোগান্তি বাড়ার আগেই বিদ্যুৎ জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। কোনো অনিয়মে এক চুলো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণভোটের রায়সহ জনগণের সকল দাবি আদায় করে নেওয়া হবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করায় 11 দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বানও জানান ডাক্তার শফিক। যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ, সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্যে। এই লড়াই আপনারও লড়াই, এ লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতাই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। দেশের জ্বালানি সংকট মোকাবেলা এনার্জি সাশ্রয় নীতি প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন, জ্বালানির ক্ষেত্রে পরনির্ভরতা কমানোর বদলে সরকার উল্টো ভারত নির্ভর নীতির পথেই হাঁটছে। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডির বিশেষজ্ঞরা এনার্জি সাশ্রয়, স্থানিক পরিকল্পনার উপর জোর দেন। সেক্ষেত্রে বহুতল ভবনে যথেষ্ট আলো বাতাস প্রবেশের জন্য গ্রিন বিল্ডিং, দিনের আলো ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার কমানোর নীতি প্রণয়নের পাশাপাশি জীবনাচরণে পরিবর্তনের জন্য সচেতনতা বাড়ানোর কথাও বলেন। বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে এনার্জি সাশ্রয়ী স্থানিক ও সামগ্রিক পরিকল্পনার কথাও বলেন বিশেষজ্ঞরা। পরিবারের ওই হাতিপুল থেকে যেই সিরিয়াল দেখলাম বাইকের, এবং অনেকগুলো 100 মতো বাইক ঘুরছে, সে জায়গা পাচ্ছে না। মানে এটা কত বড় মানে অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের ওশেন কারেন্ট এবং থার্মাল এনার্জি, এই দুইটার কিন্তু সম্ভাবনা আমরা যাচাই বাছাই করে দেখতে পারি, এবং একই সাথে আমাদের উইন্ড এনার্জি, এই বিষয়গুলি আমরা আরও বেশি দ্রুততার সাথে এক্সপ্লোর করে দেখতে পারি যে আমাদের এখান থেকে আমরা কতটুকু এনার্জি আমরা পেতে পারি। 1,41,000 টন ডিজেল নিয়ে
চট্টগ্রাম বন্দরে আসছে 4টি ফুয়েল মাস্টার ট্যাঙ্কার। আজ ডিজেলবাহী 3টি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আগামী রবিবার পৌঁছানোর কথা রয়েছে আরও একটি ট্যাঙ্কার। সব মিলিয়ে 4টি ট্যাঙ্কারে হাই স্পিড ডিজেল HSD রয়েছে 1,41,000 টন। নতুন করে আসা সহ বর্তমান মজুদ ডিজেল দিয়ে দেশের 1 মাসের চাহিদা মেটানো সম্ভব বলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায় MT ওকট্রি, MT কে বনি ও MT লিয়ান সং হু এই 3টি ট্যাঙ্কার আজ বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। আর MT গোল্ডেন হারাইজন নামের আরেকটি ট্যাঙ্কার রবিবারে পৌঁছানোর কথা রয়েছে। 4টি ট্যাঙ্কারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী 3 দিনের মধ্যেই সবকটা ট্যাঙ্কার বন্দরে পৌঁছাবে। এবার শাহজালাল ইসলামী ব্যাংক PLC স্প্রিং মিটিং অফ IFC অ্যান্ড WBG বিশেষ সংবাদ। জ্বালানি, ICTতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্ত সভার 4র্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন DC থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের 4র্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দেন পল কাপুর। এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বৈঠক করেন জাইকা সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বাংলাদেশের সাথে যেখানে সম্ভাবনাগুলো আছে এগুলোকে ম্যাক্সিমাম কীভাবে এক্সপ্লয়েট করা যায়, এবং বিশেষ করে টেকনোলজি, AI এইসব জায়গায় আমেরিকার যে স্ট্রেংথ আছে এটা তারা ইন্টারেস্টেড বাংলাদেশের যে কাজ করার জন্য। এইখানে সহযোগিতার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ আমেরিকা, গেট ফাউন্ডেশন এগুলো একটা আলোচনা চলছে। টোটাল বাংলাদেশের DPI এবং ডিজিটালাইজেশন পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। জাইকার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। জাইকাও তো বাংলাদেশে বাইল্যাটারালি তো জাপান সবচেয়ে বড় ডোনার ছিল সবসময়, এবং তাদের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবে। IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় IMF এর স্প্রিং মিটিংয়ে। IMF এর বসন্তকালীন বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 4র্থ দিনের মতো বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে বৈঠক করেছেন তিনি। এই ইরান এবং ইসরায়েল যুদ্ধে যেই ক্ষতি হয়েছে পুরো বিশ্বে, সেই ক্ষতি পুষিয়ে উঠতে এবং কাটিয়ে উঠতে বাংলাদেশকে কিভাবে সহায়তা করতে পারে এসব দাতা সংস্থা, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে এসব বৈঠকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্র। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, হজের খরচ কিভাবে আরও কমানো যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে আশকোনায় হজ ক্যাম্পে হাজিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, এরপর যাবেন বিমানবন্দরে। প্রথম ফ্লাইট 419 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে, এর মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, 3টি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে হাজিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ধর্মমন্ত্রী। জানান, যে কোনো অব্যবস্থাপনার বিষয়ে কঠোর হবে সরকার।
মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, হজ যাত্রার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? হাজিরা কি বলছে? প্রথম ফ্লাইট হবে রাত 12:30, 419 জনকে নিয়ে প্রথম হজ ফ্লাইটটি অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটটি উদ্বোধন করবেন। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি যে এখানে হাজিরা যারা রয়েছেন, যে এখানে হাজির অন্যান্য বারের তুলনায় এবার ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং বারের তুলনায় এবার ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি কিছু অভিযোগও ছিল যে অভিযোগগুলো দেওয়া হয়েছে। আমরা জুমার নামাজের ঠিক আগেই ধর্মমন্ত্রী তিনি এসেছেন, তাকে আমরা বিষয়টি জানানোর পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যাতে 200 কম্বল নিয়ে আসে এবং হাজিদের নির্দেশনা দিয়েছেন যাতে 200 কম্বল নিয়ে আসে এবং হাজিদের জন্য নিজেকে খাদেম হিসাবে তুলনা করে তিনি বলছেন যে যে কোনো যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় এই হাজিদের যারা নিয়োজিত তারা যদি দায়িত্ব পালন যদি ব্যর্থ হয় তাহলে সরে যাওয়া উচিত, এমনটি তিনি জানিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার দরকার সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। একই সাথে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে হাজিদের হজ করতে বাংলাদেশে হাজিদের যাতে খরচ কম লাগে এবং এই খরচ কমাতে সরকার কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে কিভাবে আরো কম খরচে বাংলাদেশে হাজিদেরকে হজ করানো যায়। এই বিষয়গুলো ধর্মমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। আর যেমনটি বলছিলাম, হাজিদের এবারে যে প্রথম ফ্লাইটে যারা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। আসলে জীবনের যে লালিত স্বপ্ন একবার আল্লাহর ঘর জিয়ারত করা, হজ করা, সেটি তাদের কবুল হতে যাচ্ছে। এর ফলে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। দেশবাসীর জন্য তারা দোয়া করেছেন এবং নিজেদের জন্য তারা দোয়া চেয়েছেন। তো মোটামুটি এই হাজি ক্যাম্পে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। মামুন। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুচরা বাজারে বেশ কিছুদিন ধরেই সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ রয়েছে ঘাটতি। খুচরা বিক্রেতারা জানিয়েছেন সরবরাহ সংকটের কারণ দেখিয়ে গত 1-2 মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। এদিকে কাছাকাছি সময়ে অনেকগুলো পণ্যের দাম বাড়ায় খরচ নিয়ে চাপে পড়েছেন সাধারণ মানুষ। মেজবা রহমানের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের সংকট, এর মধ্যেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহান্তে সোনালী মুরগির দাম কিছুটা কমে কেজিতে 380 থেকে 400 টাকায় নামলেও ব্রয়লার মুরগির দাম 190 থেকে 200 টাকায় স্থির রয়েছে। ব্রয়লার বেচতেছি 175 থেকে 80, হাইব্রিড বেচতেছি 360, সোনালী বেচতেছি 410, 400 এরকম। এদিকে ঈদুল ফিতরের প্রায় 1 মাস পার হলেও গরুর মাংসের দাম এখনও 800 টাকা কেজি। বিক্রেতারা বলছেন মাংসের দাম আরও বাড়তে পারে। গরুর দাম ঈদের আগে যা ছিল এখনো তাই আছে, 800 টাকা কেজি, 800 টাকা কেজি। এই সপ্তাহে 1200 টাকা কেজি, আর ছাগলের 1100 টাকা কেজি। নদীর মাছের দাম কিছুটা বাড়তি, তবে বিক্রেতারা বলছেন স্থিতিশীল আছে মাছের বাজার। মাছের দাম তেমন একটা বাড়ে নাই। এই যে শিং মাছ বেচলাম, মাগুর মাছ বেচলাম 500 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, টাকি মাছ 400 টাকা কেজি, এই শৈল মাছ 800 টাকা কেজি। আগের মতোই আছে, মাছের দাম বাড়ে নাই। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কাটছেই না। খুচরো ব্যবসায়ীরা জানান বড় কোম্পানিগুলো ভোজ্য তেলের সরবরাহ বন্ধ রেখেছে। রূপচন্দা তীর এরা মাসে বর্তমানে পাইতেছে না, কম পাইতেছে। পুষ্টি, ফ্রেশ, স্টারশিপ এরা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। গাড়িতে 5টা কম, ঠিক আছে। তবে কিছুটা স্বস্তি সবজির বাজারে। কিছু সবজির দাম বাড়তি হলেও স্থিতিশীল বেশিরভাগের দাম। করলা 60 টাকা, মূলা 40 টাকা, 30 টাকা কেজি বিক্রি করা হইতেছে। আর টমেটো ভালো, যেটা কোয়ালিটি ভালো, এটা 50। ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পণ্যের দামটা যখন বাইরে জায়গা, তখন আমাদের বাল বাচ্চা নিয়ে, আমাদের সমস্ত কিছু নিয়ে চলতে খুব হিমশিম খাই আমরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের তাগিদ দিলেন ক্রেতারা। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।
মানিকগঞ্জ হাটিপাড়ার বনপাড়িল এলাকায় শিশু হত্যার অভিযোগে গণপিটুনিতে দুজনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে সদর উপজেলার হাটিপাড়ার বনপাড়িল এলাকায় নিখোঁজ 7 বছরের শিশু আতিকা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে গতরাতে। এ ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালেই। পুলিশ জানায় গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দা দুদল মিয়া ও আরিফা আক্তার দম্পতির মেয়ে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এলাকায় মাইকিংও করা হয়। প্রতিবেশী সন্দেহভাজন কিশোর নাইমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে পাশের ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় আতিকার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কা লুটের উদ্দেশ্যেই শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এদিকে গত রাতে খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক সাব্বির নিহত হয়েছে। নিহত যুবক ফুলতলার দামোদর ইউনিয়নের বাসিন্দা। ইরানের সাথে শান্তি চুক্তি খুবই কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানে নৌ অবরোধ ভাঙলে যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছে ইরানের সাথে শান্তি চুক্তির অগ্রগতি সন্তোষজনক হওয়ায় পরিস্থিতি দ্রুত সমাধানের পথেই যাচ্ছে। তার দাবি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ বেশিরভাগ শর্তে ইরান রাজি হয়েছে। হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন ইসলামাবাদে শান্তি চুক্তি সই হলে সেখানে উপস্থিত থাকতে পারেন। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংলাপের দিনক্ষণের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। এদিকে দ্বিতীয় দফা সংলাপে রাজি করাতে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ জারি রেখেছে পাকিস্তান। তেহরান সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও দেশটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সৌদি আরবের পর কাতার আর তুরস্কে গিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। গত শনিবার ইসলামাবাদে প্রায় 21 ঘন্টার প্রথম দফা সংলাপ ব্যর্থ হয়েছে। এদিকে ইরানে মার্কিন নৌ অবরোধ অমান্য করা জাহাজে হামলার হুমকি দিয়েছেন মার্কিন জেনারেল ভ্যান কেইন। তিনি বলেছেন জাহাজে ইরানের তেল বহন করলেও হামলা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানির ভোগান্তি চলছে। দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ, দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র আর প্রযুক্তিতে যুক্তরাজ্য, পাশে থাকবে জাইকা, জানিয়েছেন অর্থমন্ত্রী। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, কারসাজির অভিযোগ। সবজি ছাড়া প্রায় পণ্যের দামেই অস্বস্তি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।